আজকের ক্লাসে আমরা নতুন একটা সাবজেক্টকে দেখার চেষ্টা করব, অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড রেগুলেশনস, যেটা কিনা একটা এমডিসি পেপার অফ সেমিস্টার 5 অফ কালকাটা ইউনিভার্সিটি। ফাইন। সিলেবাসে কি বলা হলো? সিলেবাসে একদম দেখ, এখানে যেটা বলা আছে, অ্যাকাউন্টিং থিওরি একটা পোর্শন আছে আর রেগুলেশনস একটা পোর্শন আছে। কিছুদিন বলা যাবে না যে দুটো একই কথাবার্তা। রেগুলেশনস মানে হচ্ছে অ্যাকাউন্টিং করতে গেলে তোমায় কিছু রেগুলেশন মেনটেন করতে হয় অ্যাজ পার দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। You have to comply the accounting standard, that is called regulations. অথবা কিছু না কিছু রুলস নিয়ম আছে যেগুলো মানতেই হবে, that is called regulations. Fine. And another portion is accounting theory. Accounting theory is very much easy এবং খুব সুন্দর করে পড়ে ফেলা যায়। বাট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেগুলো আছে না, যেগুলো রেগুলেশনস এর কোশ্চেন, সেটা এক্স্যাক্টলি রেগুলেশনস এ যা বলা আছে, রুলে যা বলা আছে সেটুকুই পড়তে হবে, অন্যরকম ভাবে কিছু বললে হবে না। তো দেখা যাক এখানকার সিলেবাসে কি আছে। একদম প্রথমে আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরিতে কি করা আছে ব্যাপারটা শোনো। সেখানে বলা থাকবে অ্যাকাউন্টিং থিওরি কি জিনিস এবং রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমি যদি প্রচুর থিওরি পড়লাম আর সেটাকে প্র্যাকটিক্যালি নিয়ে যাবো, মানে প্র্যাকটিক্যালি ওটা ওই থিওরির অ্যাপ্লিকেশন আছে না নেই, এই যে রিলেশনটা নিয়ে কথাবার্তা বলা ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরি, এন্ড দিস কোশ্চেন মে কাম ইন দ্য এক্সামিনেশন। রিলেশন উইথ প্র্যাকটিস, রিলেশন বিটুইন থিওরি এন্ড প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এবার বলছি ওরা অ্যাপ্রোচেস কি আছে, মানে হাউ ক্যান ইউ লার্ন আ থিওরি। একটা থিওরি কি করে তৈরি করা হয়, কি করে বেরোয়, তার জন্য দুটো মেথডের কথা এরা বলেছে, ইন্ডাকটিভ মেথড আর ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ মেথড। তবে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ ইন মোস্ট কেসেস এগুলোই আসবে। ইন্ডাকটিভ আমি ছোট করে বলে দিই একটু। ইন্ডাকটিভ মানে এরকম ধরনের যে তুমি মনে করো যে এ আর বি এর মধ্যে একটা কিছু করলে, রিয়াকশন করলে, দেখলে সি বলে কিছু পেলে, আবার একবার এ আর বি এর মধ্যে কিছু করলে, দেখলে সি পাওয়া গেল। এটা যদি বারবার করা হয় তাহলে তুমি একটা থিওরি তৈরি করতে পারলে যে ভাই এ আর বি মেশালে নিশ্চয়ই সি পাওয়া যাবে, রাইট? ডিডাকটিভ মেথডটা এর ঠিক উল্টোটা হয়। প্রথমেই তুমি সি কে ইয়ে করেছো, ভেঙে ফেলেছো, ভেঙে এ আর বি পাও, তাহলে আবার একবার সি কে ভেঙে এ আর বি পেলে, তাহলে কি বলবে না আমি ডিডিউস করলাম যে ভাই এটা ভাঙলে এরকম পাওয়া যায়। একটা ছোট করে হালকা ধরনের কথা বললাম, পরে বিস্তারিত বলবো। নিড ফর স্টাডি অফ অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি পড়ে আর কি দরকার আছে। থার্ড পয়েন্ট আছে জিএএপি। এটাও মনে করো পরীক্ষাতে, এবারে পরীক্ষাতে এটা এসে বসে আছে। রাইট এন শর্ট নোট অন গ্যাপ। দেন হোয়াট ইজ গ্যাপ বলো? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমি একরকম, তুমি একরকম, ও একরকম, তো অ্যাকাউন্ট করলে হয় না। সবাই কাছে অ্যাকসেপ্টেড কোনো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস থাকবে। বাট অদ্ভুত কথা, এখানে বিস্তারিত ভাবে পড়তে হয় না কি কি প্রিন্সিপালস কে জেনারেলি অ্যাকসেপ্টেড হয়েছে, এত পড়তে হয় না। বাট হোয়াটস দ্য নিড ফর দ্যাট? একটা শর্ট নোট টাইপের বিষয় আসবে গ্যাপ নিয়ে, রাইট? একটা কনসেপশন আছে, তাকে বলে ক্যাপিটাল, রাইট? ক্যাপিটালটা তোমায় পড়তে বলছে এবং এখানে বলেছে কাকে বলে ক্যাপিটাল অ্যাকাউন্টিং টার্মে, আর মেইনটেনেন্স, ক্যাপিটাল মেইনটেনেন্স কনসেপ্ট ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাপিটাল মেইনটেনেন্স কনসেপ্টের জন্য দুটো তিনটে অ্যাপ্রোচ আছে, সেখান থেকে পড়তে হবে। সহজ কথাবার্তা হচ্ছে যে কঙ্কনা আর অনুরাধা মিলে একটা ব্যবসা শুরু করলো, আর তাতে দুজনে মিলে 1 লাখ টাকা করে দিল। 2 লাখ টাকা দিয়ে যখন ব্যবসাটা শুরু হলো, আমরা যদি প্রফিট করতে পেরেছি, রাইট, তাহলে আমার কাছে ওই বছরের শেষে 2 লাখ টাকা ক্যাপিটাল থাকবে। যদি লস করেছি তো কমে গেল, তাহলে ক্যাপিটাল মেনটেন হলো না। তাহলে লস করাটা একটা ব্যাপার, লস আর প্রফিট দিয়ে বিচার করতে পারি। আনাদার মেথডস আর অলসো দেয়ার, আমরা বিস্তারিত আলোচনা করবো। এখনকার ভিডিওতে আমরা শুধু সিলেবাসটা নিয়ে একটা অ্যাপ্রোচ আলোচনা করছি, যে বিষয়টা কি শিখবো আমরা। এবার এরা বলছে যে ক্যাপিটাল আর ইনকামের মধ্যে কোনো রিলেশন আছে। ইয়েস, কঙ্কনাদের একটা বাড়ি আছে,
ওই বাড়িটা আমাকে ভাড়া দিল, বাড়িটা ক্যাপিটাল, ভাড়াটা যে আসছে মাসের পর মাস, বছরের পর বছর ভাড়া আসছে আমার কাছ থেকে, ওটা হচ্ছে ইনকাম। তার বাড়িটা যদি স্টক হয় তাহলে ইনকামটা হলো, রেন্টটা হলো ফ্লো, একে বলে স্টক ফ্লো কনসেপ্ট, রাইট? আনাদার থিং, হিস্টোরিক্যাল লিমিটেশনস টু হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং, পাক্কা? লিমিটেশন টু হিস্টোরিক্যাল অ্যাকাউন্টিং। মনে কর আমার বছরের প্রথম দিনে এই জিনিসটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, আর আমার এটা পারচেজের মধ্যে ধরা আছে, রাইট? না বুঝলি না? কত টাকা দিয়ে ধরা আছে? 100 টাকা। এখন এর বাজার, এখনই যখন বাজার, আমরা যখন সেপ্টেম্বর মাসে গিয়ে, অক্টোবর মাসে গিয়ে, এখন কোন মাস? ডিসেম্বর মাসে গিয়ে ওর দামটা বেড়ে দাঁড়িয়েছে 135 টাকা। চায়না থেকে আসতো, আজকাল আসছে না, দাম কমে, দাম বেড়ে গেছে, 135 টাকা দাম। বিক্রি করলাম বাজারে, এটা এই মুহূর্তে বাজারে 140 টাকা দিয়ে বিক্রি হলো। তাহলে এটার কস্ট কত ধরবো? যদি আমি মনে করি যে এটাকে আমি 100 টাকার দরেই এটাকে পারচেস প্রাইস ধরলাম, তাহলে ভাই 40 টাকা লাভ হয়ে গেল না? বিক্রি করলাম কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। কিন্তু 140 টাকা দিয়ে বিক্রি করলাম, তাই 40 টাকা লাভ হয়ে গেল। তাহলে হিস্টোরিক্যাল কস্ট ওয়াইজ আমার লাভের পরিমাণ হলো কত? 40 টাকা। বাস্তবগতভাবে আজকের দিনের ইনফ্লেশনকে যদি আমরা ওখানে হিসেব করতাম, তাহলে তো লাভ অত দেখাচ্ছে না। তাহলে হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টিং এর কিছু না কিছু লিমিটেশনস থাকবে। এটা ছিল তোমার সিলেবাসের পোর্শন, রাইট? যখন তুমি হিস্টোরিক্যাল কস্টে এত লিমিটেশনস পেলে, তাহলে একটু আগে যেটা বললাম, তাহলে ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং এর জন্য তুমি একটা ইন্ট্রোডিউস করো, যেখানে ইনফ্লেশন অ্যাকাউন্টিং হবে, যেখানে ইনফ্লেশন অ্যাকাউন্টিং হবে। এই হলো চ্যাপ্টার 1। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তো নিশ্চয়ই আসবে। ক্যাপিটাল মেইনটেনেন্স খুব আসার চান্স আছে, রাইট? এখানে সব কটা ইম্পর্টেন্ট। স্টক টু রিলেশনশিপ ভীষণ আসে, লিমিটেশন কতবার আসছে তা ঠিক নেই। আর ফেয়ার, এখানকার এভরিথিং এইটুকু পড়লে আমরা পরীক্ষাতে বেশ কিছু কোশ্চেনটা পেয়ে যাবো। মনে করো বড় পোর্শন উপরে আমাদের কত নম্বর পরীক্ষা হয়? এটা 75 টোটাল, যে 75 পরীক্ষা হবে, ফাইনালি 75 পরীক্ষা হবে, তার মধ্যে 25 আছে টিউটোরিয়াল। 75 এর মধ্যে এই পোর্শন থেকে মনে কর তুই কিছু না হোক তুই 20টা নম্বর পাবি, কিছু না হলে 20 নম্বরের কোশ্চেন এখান থেকে আসবে। আউট অফ 75 20 নম্বর এখান থেকে আসবে, পুরোপুরি থিওরি লেখা যেটা। তো এইটুকু পড়তে পারবো তো? চ্যাপ্টার 3 তে আছে 2 তে আছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা একদম থিওরি, খুব একদম নরমাল আছে, যে তুমি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি দরকার ছিল মশাই, আমি একরকম অ্যাকাউন্টেন্সি করব, আর আমাকেও বাংলাদেশে একরকম অ্যাকাউন্টেন্সি হইব, তাহলে কি হইলো? ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে অশান্তি হয়ে গেল। আমাদের অ্যাকাউন্টিং আর বাঙালিদের অ্যাকাউন্টিং আলাদা হয়ে গেল। আমাদের দেশের নাম হিন্দুস্তান ইউনিলিভার, ভুল বলে। বাংলাদেশেও একটা ইউনিলিভার আছে, ওখানেও লাক্স বিক্রি হয়, ওদের অন্য প্রফিট, আমাদের অন্য প্রফিট, লাভ আছে কোনো কেউ মেলাতে পারবে কিছু? তাই আমরা একটা জিনিস তৈরি করলাম, সেটা হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ফাইন। কি করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে ইস্যু করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন রে, কতবার আসে এটা। প্রসিডিওর অফ ইস্যুইং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, রাইট? পাক্কা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চাইবো আর আকাশ থেকে একখানা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নেমে আসবে নাকি? তোমার যে আইসিএআই আছে, তারা ফার্স্টে একখানা কনসালটেশন পেপার ছাড়বে, মার্কেটে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, সেখান থেকে কমেন্ট আসবে, শেষকালে পিউরিফাইড হয়ে একটা ইয়ে হবে, এবং তারপর সেটা ওদের আইনে সেটাকে প্রয়োগ করা হবে, তবে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মার্কেটে আসে। নিড এন্ড চ্যালেঞ্জেস ফর গ্লোবাল স্ট্যান্ডার্ড। ও তো কারণ ইন্ডিয়াতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একরকম হলো, তাহলে গ্লোবালে পৃথিবীতে কি ধরনের সমস্যাগুলো হয়, যেটা একটু আগে বলছিলাম। আইএফআরএসটা কি জিনিস? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড, যতটুকু মনে হচ্ছে ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন মনে হচ্ছে। তো দ্যাট ইজ কল্ড আইএফআরএস। এর শুধু কনসেপ্টটুকু পড়তে বলছে, কনসেপ্ট অফ অ্যাডপশন অফ অ্যান্ড কনভার্জেন্স
অ্যাডপশন এন্ড কনভার্জেন্সের একটা কনসেপ্ট পড়তে বলছে, আর ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে শুধু জানো যে কি করে এটা ইন্ট্রোডাকশন করতে বলছে। হালকা ধরনের চ্যাপ্টার, মেবি এখান থেকে একটা 10 নম্বরের কোশ্চেন আসবে, মেবি একটা 20 নম্বরের কোশ্চেন আসবে এখান থেকে। এখনো পরে কত নম্বর? 45 নম্বর। সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়তে হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, রাইট? এই 9টা অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড থেকে মেবি আরো কিছুটা নম্বর আসবে, মানে 45 এর অড কিছুটা নম্বর আসবে বলে মনে করি। অনুমান কর যে এখান থেকে না হয় আরেকটা কোশ্চেন আসবে, মানে রেগুলেশন থেকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন আসবে, 20-25 নম্বর এখান থেকে আসবে। এখানে যা যা জিনিস আছে রেগুলেশন 20 নম্বর আসবে, এখানে আরো 5 আসবে মনে কর, এখানে মনে কর 40 আসবে, রেগুলেশন প্রায় 40 নাম্বার। রাইট? এতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়তে হবে, যেখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 2 4 5 9 10 13 16 and 20। এই 20টাতে যেটা আছে না আর্নিং পার শেয়ার, এখানে কিছু সাম থাকে, তো ওটা বিস্তারিত হয় একটুখানি পড়তে হবে, বাকি আদারওয়াইজ পড়লেই হবে, রিডিং করলেই হবে। ক্লিয়ার? এইখানে কটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়তে হচ্ছে বল? হ্যাঁ, 4টে 9টা হচ্ছে তো। এটা ছিল সিসিএফ এ, এটা কিসে? সিসিএফ এ 9টা, রাইট? আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে সিবিসিএস এ মাত্র 3টে পড়তে হতো। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা লং পড়াশোনা হবে, এবং এই পড়াশোনা করলে তবে পাস করবো, না হলে কিন্তু আবার কেস পাবো। এবং এটার প্রত্যেকটা টেকনিক্যাল, মানে এমন নয় যে বানিয়ে বানিয়ে কিছু দিয়ে আসতে পারবো কোথা থেকে, আর বানিয়ে লেখার জন্য যে ধরনের চিন্তা ভাবনা থাকে, এবং সেই কোনোই জন্যই মার্কা, এবং মনে করে আমরা এত চালাক যে ওটা লিখে ফেলবো যা কিছু করে, বুঝলি? আর আমরা আরো চালাক যে আমরা বিনা খরচা করে শিখে যাবো, আমরা আরো চালাক যে আমরা এটা নোট নিয়ে নেবো কারোর থেকে, পিডিএফ পড়ে নিয়েছি স্যার, বই কিনলাম না, ভেরি ব্যাড। 350 টাকা দিয়ে 1 মাসে ইয়ে করি, কি করি বল, রিচার্জ করি, আর একটা এটা বইটার দাম কত রে? 300 টাকা। 300 টাকা লেখা, 210 টাকা। 210 টাকা দিয়ে একটা বই কিনবো না, রাইট? 200 টাকা। সেটাই বলছিল একজন, যে কি বলবো আজকের যুগে 500 টাকা দিয়ে কফি খেয়ে নিতে পারি, কিন্তু 50 টাকা 250 টাকা দিয়ে একটা বই কিনি না। বাট আমাদের বই কিনতে হবে, পড়তে হবে, এটা নিশ্চিত থাকো। ওকে, পরের ভিডিওতে আমরা বিস্তারিত ডিটেলস পড়ার চেষ্টা করছি। ওকে, ওভার, চলো।